আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমরা ক্লাস নিচ্ছি আমাদের সাবজেক্ট ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের চ্যাপ্টার ওয়ার্কিং ক্যাপিটাল। ওয়ার্কিং ক্যাপিটালের উপরে আজকে আমাদের শেষ ক্লাস। এই ক্লাসটা করলে মোটামুটি ওয়ার্কিং ক্যাপিটালটা শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, আজকের যে ক্লাসের যে ম্যাথটা এটা অবশ্য বেশিরভাগ সময় দেখা যায় অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট আর আপনার ফিনান্স ডিপার্টমেন্ট বা মার্কেটিং ডিপার্টমেন্টে তেমন একটা আসতে দেখা যায়। ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য কম গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তাহলে আমরা ম্যাথের দিকে যাব। আর আজকে আমরা যারা নতুন আসছি এই ক্লাসটা অবশ্য তাদের জন্য না, এইটা পুরাতনদের জন্য, মানে যারা গতকালকের ক্লাস করেছি তাদের জন্য। সাধারণত এই ম্যাথগুলো অ্যাকাউন্টিং, মার্কেটিং আর ফিনান্স ডিপার্টমেন্টে বেশি আসতে দেখা যায়। এটা অবশ্য পিডিএফ এর বাইরে, বই থেকে নেওয়া হচ্ছে। দি কস্ট অফ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা ভালো আছেন তো? দি কোম্পানি হ্যাজ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের দিন কেমন যাচ্ছে? আপনাদের পড়াশুনো, অন্যান্য কাজ সব ঠিকঠাক চলছে তো? ঝাপসা আছে, আমি ঠিক করে দিচ্ছি। ওকে, ঠিক হয়ে গেছে ঝাপসা। এই চ্যাপ্টার আজকে শেষ এবং এই ক্লাসটা শুধুমাত্র যারা পুরাতন আছেন তাদের জন্য। যারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট এবং মার্কেটিং ডিপার্টমেন্ট, ফিনান্স ডিপার্টমেন্ট আছেন তারা একটু বেশি করে দেখবেন। ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য তেমন একটা গুরুত্বপূর্ণ না। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। এমএমসি তে পিঠা উৎসবে ছিলেন? না, আমি পিঠা উৎসবে ছিলাম না। এত ব্যস্ততার মাঝে যাওয়ার যাওয়ার সুযোগ হয়নি আমার। ওকে। দিনে খুবই কুয়াশা, পড়াশোনা একটু কম, পড়াশোনা করতে হবে। হ্যাঁ, এটা হলো মার্কেটিং ডিপার্টমেন্ট 2020 সালের ম্যাথ। ওয়ালাইকুম আসসালাম ইলমা।
নির্বাচনী পরীক্ষা দিতে দিতে বোরিং হয়ে যাচ্ছি। আচ্ছা, তারপরেও পরীক্ষা দিতে হবে। মোটামুটি চলছে। বিনিকা বলছে ওকে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, চলেন তাহলে আমরা ম্যাথটা দেখি। একটু ভিন্ন স্টাইলের ম্যাথ এগুলো, ঠিক আছে। সিপিসি ফুড লিমিটেড ক্যাশ রিকোয়ারমেন্ট টাকা 40 লাখ নেক্সট ইয়ারে তাদের ক্যাশ রিকোয়ারমেন্ট 40 লাখ টাকা। এরপরে বলছে, হ্যাঁ, পিডিএফ এর যে ম্যাথগুলো আছে ওগুলো তো করতেই হবে, ওগুলোর পাশাপাশি এইগুলা। দি কস্ট অফ ফান্ড 10%, এই কস্ট অফ ফান্ড মানে ইন্টারেস্টের মান 10%। দি কোম্পানি হ্যাজ ট্রানজ্যাকশন কস্ট টাকা 100 পার ট্রানজ্যাকশন, প্রতি ট্রানজ্যাকশনে কোম্পানির খরচ হচ্ছে 100 টাকা। আপনাকে বলা হয়েছে যে অপটিমাম ক্যাশ ব্যালেন্স বের করে দেখাও। অপটিমাম ক্যাশ ব্যালেন্সকে সাধারণত সি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। আমরা জানি অপটিমাম ক্যাশ ব্যালেন্স সি সমান সমান 2BT ভাগ আই। এখানে বি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে ট্রানজাকশনকে, এখানে টি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে টোটাল অ্যানুয়াল নিডকে, আর আই হচ্ছে এখানে সুদের হার। বাকিগুলো কোন ম্যাথ আপু? বাকি আর কি ম্যাথ থাকছে? আমার জানার মধ্যে তো আর কোনো ম্যাথ বাকি থাকছে না। ফিনান্সিয়ালের পিডিএফটা একটু কোথায় দেখি। ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, এই যে ম্যাথের শেষের যেগুলো 9, 10, 11, 12, 13, এইগুলোই তো এই যে গতকালকে শেখালাম আর আজকে শেখাচ্ছি। ম্যাথের শেষের গুলো কিন্তু গতকালকে আর আজকে শেখাচ্ছি। 9, 10, 11 আর 13, এটা হচ্ছে আপু গতকালকের ম্যাথ আর আজকের ম্যাথ, ঠিক আছে। ওকে, তো আমাদের অপটিমাম ক্যাশ ব্যালেন্স সি সমান সমান, মানে আপনারা আজকের ক্লাসটি করুন, দেখবেন যে বাকি সব ম্যাথ কভার হয়ে গেছে আপনাদের। অপটিমাম ক্যাশ ব্যালেন্স সি সমান সমান √2BT ভাগ আই। এখানে বি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে আমাদের ট্রানজেকশনকে, এখানে টি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে টোটাল যে নিড, যে রিকোয়ারমেন্টকে, আই দ্বারা প্রকাশ করা হয়ে থাকে সুদের হারকে। এগুলো করাবো তামান না, আজকের ক্লাসটা করুন, করার পরে দেখবেন আর কোনো ম্যাথ আপনার শিখতে বাকি নাই। তো একটু ধৈর্য ধরুন প্লিজ। তাহলে 2 গুণিত বি দ্বারা প্রকাশ করা হয় ট্রানজেকশনকে, ট্রানজেকশন 100 টাকা। টি দ্বারা প্রকাশ করা হয় টোটাল ফান্ডের টাকাকে, আর আই মানে সুদের হার 10%। এটাকে ক্যালকুলেশন করলে আমাদের উত্তর আসবে, এটা হচ্ছে মূল বই থেকে নিয়েছি আমি, গ্রন্থ কুটিরের, মেবি ব্যতিক্রমেও পাইতে পারেন। এটা হচ্ছে উত্তর। কিসের উত্তর? অপটিমাম ক্যাশ ব্যালেন্স। যদিও অপটিমাম ক্যাশ ব্যালেন্সটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টও মাঝে মাঝে লক্ষ্য করা যায়। এরপরে আমাদেরকে বলছে দি টোটাল অ্যানুয়াল কস্ট অফ ডিমান্ড ফর অপটিমাম ক্যাশ ব্যালেন্স। এটা অন্য কোথাও কোনো ম্যাথে আমি দেখিনি, শুধুমাত্র মার্কেটিং ডিপার্টমেন্টেই দেখলাম। তো যারা মার্কেটিং ডিপার্টমেন্ট আছেন তারাই শুধু এই সূত্রটা মনে রাখেন, বাকি কারোর করার দরকার নেই এত কষ্ট করে। তাহলে দি টোটাল অ্যানুয়াল কস্ট অফ ডিমান্ড ফর অপটিমাম ক্যাশ ব্যালেন্স, শুধু অপটিমাম ক্যাশ ব্যালেন্স বের করতে বললে এই সূত্র। আর যদি 2 নম্বরের মতো বলে যে দি টোটাল অ্যানুয়াল কস্ট অফ ডিমান্ড ফর অপটিমাম ক্যাশ ব্যালেন্স, তখন আমাদের যে সূত্র সেটা হচ্ছে সি ভাগ 2 গুণিত আই যোগ টি গুণিত বি ভাগ সি, এটা হলো সূত্র। এখানে
সির মান আমরা একটু আগে বের করেছি অপটিমাম ক্যাশ ব্যালেন্স থেকে 89443 সূত্রের 2। আয়ের মান আমাদের ম্যাথে দেয়া আছে 10% যোগ টির মান আমাদের ম্যাথে দেয়া আছে 40 লাখ বির মান আমাদের ম্যাথে দেয়া আছে ট্রানজেকশন 100 আর সির মান 443। পিডিএফ এর জন্য ফর্ম পূরণ করেছেন। আচ্ছা, একটু কষ্ট করে আমার মেসেঞ্জারে এই লেখাটা একটু লিখবেন প্লিজ, যে পিডিএফ এর জন্য ফর্ম পূরণ করেছি 5 দিন হয়ে গেছে এখনো পাইনি, তাহলে মেসেঞ্জার থেকে আমি চেক করে দিতে পারবো ক্লাস শেষ করে। তাহলে আমাদের ম্যাথে যদি বলা হয় শুধু অপটিমাম ক্যাশ ব্যালেন্স তখন সির মান বের করব, আর যদি বলা হয় দি টোটাল অ্যানুয়াল কস্ট অফ ডিমান্ড ফর অপটিমাম ক্যাশ ব্যালেন্স তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব। এই সূত্রটা হচ্ছে সি ভাগ 2 গুণিত আই প্লাস টি গুণ বি ভাগ সি, এই সূত্র। এখানে সির মান আমরা এখান থেকে বের করলাম সূত্রের 2, আই মানে ইন্টারেস্ট যেটা আমাদের ম্যাথে দেয়া আছে, টি মানে আমাদের এই যে টোটাল রিকোয়ারমেন্টের যে টোটাল টাকা, বি মানে হচ্ছে পার ট্রানজাকশনের টাকা, সি আমরা এখান থেকে বের করেছি। ক্যালকুলেশন করলে আসে 8944। আমার কমেন্ট তারিন পড়তেছি তো, আপনার কমেন্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট। এত বোকাশোকা, সূত্র মুখস্থ করতে নিজের নাম ভুলে যায়, আহারে। তারিন এটা না করলেও হবে যদি আপনি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট হয়ে থাকেন, বাট এর পরের ম্যাথটা করবেন। আচ্ছা, এইটা তাহলে কি আমরা বুঝতে পেরেছি কিনা একটু কমেন্ট করে জানাবো। এটা ক্লাস নাম্বার না আপু, এটা 12 নম্বর ক্লাস। এটা আমাদের ক্লাস নাম্বার 12। আমরা যদি বুঝতে পেরে থাকি একটু কষ্ট করে ডান লিখে দিব, এরপরে আমি নেক্সট ম্যাথে যাব। নেক্সট ম্যাথটা সবার জন্য গুরুত্বপূর্ণ। তামান্না আপনি তো দেরিতে আসছেন আপু, তাহলে জরিমানা দেন আগে। ম্যাথে যদি অপটিমাম ক্যাশ ব্যালেন্স বের করতে বলে একটু চেষ্টা করবেন দেরিতে না আসার, কারণ শুরুর দিকে তো আমরা অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছি তাই না, সেগুলো নিশ্চয়ই আপনি মিস করেছেন, যেমন বৃষ্টি আপু মিস করেছে ওই কথাগুলো। আর আমি ম্যাথ আবার বোঝাবো বাট শুরুর কথাগুলো আপনি আর পাবেন না কোনোভাবেই, তো এই জন্য দেরিতে আসবেন না দয়া করে। অপটিমাম ক্যাশ ব্যালেন্স যদি বের করতে বলে তখন আপনার সূত্র হচ্ছে সি ইজ ইকুয়াল টু রুট ওভার টি 2BT ভাগ আই। এখানে অপটিমাম ক্যাশ ব্যালেন্সকে সি দ্বারা প্রকাশ করা হয়। এখানে বি, এই বি মানে হচ্ছে পার ট্রানজেকশন। এখানে টি, টি মানে হচ্ছে টোটাল অ্যানুয়াল নিড অথবা টোটাল যে টাকা সেটাকে বলা হয়ে থাকে টি। আই মানে হলো ইন্টারেস্ট। এখানে 2 বসালাম, বির মান 100 টাকা, কারণ পার ট্রানজেকশন লেখা আছে 100 টাকা। আর টি আমাদের টোটাল রিকোয়ারমেন্ট 40 লাখ, আয়ের মান ইন্টারেস্ট 10%, গুণ করলে হয় এই টাকাটা। এরপরে তাহলে তো তামান্না আপু সমস্যা নেই। এরপরে আমাদের ম্যাথে বলছে রান্না করতে করতে দেরি হয়ে গেছে। আচ্ছা সমস্যা নেই, ইনশাল্লাহ পরের দিন তাড়াতাড়ি হবে, চিন্তার কোনো কারণ নাই। আমি আবার বুঝাই দিচ্ছি, দি টোটাল অ্যানুয়াল কস্ট অফ ডিমান্ড ফর অপটিমাম ক্যাশ ব্যালেন্স। মাত্র আসলাম, আচ্ছা একটু চেষ্টা করবেন তাড়াতাড়ি আসার জন্য। তো এটা সূত্র হলো সি ভাগ 2 গুণিত আই প্লাস টি গুণ বি ভাগ সি, এটা হচ্ছে আমাদের সূত্র। সির মানটা বসালাম, 2 এখানে দিলাম, আয়ের মানটা বসালাম, যোগ টি, টি মানে হচ্ছে আমাদের যে টোটাল টাকা আছে, বি মানে পার ট্রানজাকশন, সির মানটা এখান থেকে নিয়ে এসেছি। সবকিছু ক্যালকুলেশন করলে 8994। আর এটা ঠিক কম গুরুত্বপূর্ণ, এই জন্য এতটা মনে না রাখলেও হবে। ওকে, আমি নেক্সটে যাচ্ছি। নেক্সট ম্যাথটা সবার জন্য। যখন আমার কোনো ভাই বলে যে ভাইয়া আমি অফিসে বসে ক্লাস দেখতেছি,
বা অফিস থেকে বাসায় ফিরতে ফিরতে ক্লাস করছি, অফিস থেকে বাসায় এসে ক্লাস করা শুরু করলাম, তাদের উপরে না আমার অন্যরকম একটা ভালোবাসা কাজ করে। যে সে সারাদিন অফিস করলো, ব্যবসার বাণিজ্যের কাজ সামলালো, তারপরে এসে সে পড়াশোনা করতেছে। ঠিক তেমনই ভাবে কোনো আপু যখন বলে যে ভাইয়া বাচ্চা কাচ্চা সামলাচ্ছি, আবার পড়াশোনা করছি, রান্না করছি, পড়াশোনা করছি, ফ্যামিলি সামলাচ্ছি, কাজ করতে করতে পড়াশোনা করতে হচ্ছে, তাদের জন্য আসলে মন থেকে আলাদা একটা ভালোবাসা কাজ করে। যে দেখেন তারা আসলে কতটা কষ্ট করে পড়াশোনা করছে। একটা ছেলেও যেমন সারাদিন বাইরে অফিস টফিস করে কত কষ্ট, দৌড়োদৌড়ি রৌদ্র, তার মাঝে সে ঠিকই আবার এসে রাত্রে কাজ করতেছে, মানে পড়াশোনা করছে। একটা মেয়ের ক্ষেত্রেও কিন্তু ঠিক তেমনই। তারপরেও ছেলেরা তো যে চাইলেই পড়াশোনা করতে পারে। আমরা অনেকগুলো মেয়ে ফোন কল করে আমার কাছে যে হাসবেন্ড পড়াশোনা করতে দিতে চায় না। বেশ চুরি-চাপনিতে পড়াশোনা করতে হয়। অনেক কষ্ট করে পড়াশোনা করতে হয়। পৃথিবীতে যুগে যুগে ছেলেরাই পরিশ্রম করে সবসময় বেশি। কিন্তু ছেলেরা চাইলে একটু নিজেদের স্বাধীনতা নিজেরা বের করতে পারে। নিজের পড়াশোনার টাইম বা নিজের স্বাধীনতার টাইম। কিন্তু যুগ যুগ ধরে আবার এটাও সত্য কথা যে হচ্ছে মেয়েরা একটু নিজেদের স্বাধীনতাকে মানে কমে করতে পারে। এটা আসলে মানে কি বলবো আমি, ভালো খারাপ উভয় আছে। যাই হোক, এটা নিয়ে কোনো আলোচনা নয় আমাদের আর। নেক্সটে যাই। দি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ইন দি ডেইলি ক্যাশ ব্যালেন্স। আর এইজন্যই আমি বলি যে আমরা যারা কোনো কিছুই করি না, বাসায় থাকি, বাসায় বসে টসে থাকি, তাদের কাছে আমি অনুরোধ করি যে আপনারা তো বাসায় ফ্রি আছেন, তাহলে আপনারা একটু আরো ভালো করে সিরিয়াস হতে হবে ওদের দিকে লক্ষ্য রেখে, যে আসলে ওরা কতটা পরিশ্রম করে পড়াশোনা করছে। সেই হিসেবে আমি তো তেমন কোনো পরিশ্রমই করি না, তাহলে আমি কেন পড়াশোনা করব না? আচ্ছা, প্রথম জয়েন করলে বুঝতে কষ্ট হবে, হ্যাঁ? সেক্ষেত্রে আমরা যারা নতুন জয়েন করেছি, আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে এর পরবর্তী নতুন অধ্যায় শুরু হবে সেখান থেকে ক্লাস করব। ঠিক আছে? আমরা যারা নতুন শুরু করেছি, আমরা এর পরের অধ্যায় থেকে করব। যারা নতুন, বুঝতে পেরেছেন? নতুনদের জন্য এটা না। হ্যাঁ, আমি ক্লাসের শুরুতেই বলেছিলাম, আজকে কিন্তু আপনাদের জন্য না। কারণ নতুনরা একদম নতুন অধ্যায় থেকে শুরু করব। এই অধ্যায়টা আজকে শেষ হলো, এর পরেই তো আমাদের নতুন অধ্যায় শুরু হবে। এই অধ্যায়ের উপর একটা রিভিশন বা একটা এক্সাম নিব, নিয়ে নতুন অধ্যায় শুরু করে দিব। কালকে আপনাদের একটা ক্লাস রয়েছে। কালকে ক্লাসের টাইমিংটা নিয়ে আমি বেশ চিন্তিত। এই অধ্যায় আজকে শেষ। যারা নতুন আছে তারা এই ক্লাসটি করব না। তারা একটু রেস্টে চলে যাব। পরবর্তী দিন থেকে ক্লাস করব। আর নতুনরা যদি তৃতীয় বর্ষ হয়ে থাকেন, তাহলে এই অধ্যায়টি রেকর্ডেড ক্লাসগুলো একটু দেখে নিব। আর নতুনরা যদি চতুর্থ বর্ষ হয়ে থাকেন, তাহলে রেকর্ডেড দেখা লাগবে না। আমরা আপনাদের পরীক্ষার আগে এই অধ্যায় আরেকবার দেখাই দিব। The transaction cost for each time এর রিকোয়ারমেন্টে বলছে, 1 নম্বরে বলছে রিটার্ন পয়েন্ট। রিটার্ন পয়েন্ট অথবা জেড রিটার্ন অথবা জেড পয়েন্ট ক্যালকুলেশন করে দেখাও। তারিন, পড়ছি তো আপু, এটা আপনাদের বইয়ের ম্যাথ। এটা কোনো ডিপার্টমেন্টে আসেনি মনে হয়। এটা মূল বই থেকে নেওয়া আপু।
আর এই ম্যাথ আমাদের পিডিএফ এ আছে, দেখেন পিডিএফ এ 10 নম্বর ম্যাথের সাথে এটা মিল আছে। পিডিএফ এর 10 নম্বর ম্যাথের সাথে এই ম্যাথটার মিল থাকবে, ঠিক আছে? তারিন আপু, বইয়ে খোঁজাখুঁজির দরকার নাই, হ্যাঁ? আপনারা একটা কাজ করবেন, আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ সুন্দর পরামর্শ দিচ্ছি। আপনারা আমাদের লেকচার শিটটা নিবেন। লেকচার শিটের অনলাইন বা অফলাইন যেটাই হোক নিয়ে নিবেন। নেয়ার পরে যখন আমি একটা অধ্যায় শুরু করব, ওই অধ্যায়ের যতগুলো ম্যাথ আছে এই সকল ম্যাথ আপনার বইয়ের কোথায় কত পেজে কোন জায়গায় আছে এটা আপনি লেকচার শিটের ওই প্রশ্নের পাশে লিখে রাখবেন। যদি ব্যতিক্রমে থাকে তাহলে লিখে রাখবেন ব্যতিক্রমের এত নম্বর পেজ। যদি ব্যতিক্রমে না থাকে, আপনার কাছে যদি কোনো মূল বই থাকে তাহলে মূল বইয়ে লিখে রাখবেন এত নম্বর পেজ, ঠিক আছে? না না, এই ক্লাসটা দেখেন না, নতুনরা এই ক্লাসটা দেখেন না, নতুন অধ্যায় শুরু হলে দেখবেন। আমি বারবারই অনুরোধ করছি, নতুনরা এই ক্লাসটা দেখবেন না, নতুন অধ্যায় শুরু হলে দেখবেন, তা না হলে কিছুই বুঝতে পারবেন না ভাই আমার। তো আপনারা ওইটা করবেন, তাহলে যখন আমি লাইভে আসব তখন আপনি চাইলে সরাসরি বইও বের করতে পারবেন, আর যেটা বইয়ে থাকবে না সেটা আমার সাথে সাথে ম্যাথে করতে পারবেন। তো এই ম্যাথের সাথে মিল আছে আমাদের পিডিএফ শিটের 10 নম্বর ম্যাথের। ম্যাথটাতে কিছু তথ্য দেয়া আছে, বলছে দি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ইন ডেইলি ক্যাশ ব্যালেন্স ইস টাকা 10,000। তারপরে আমাদেরকে বলছে দি মিনিমাম ক্যাশ ব্যালেন্স ইজ টু মেইনটেন টাকা 1,25,000। তারপরে আমাদেরকে বলছে, আচ্ছা লেকচার শিটের জন্য একটু মেসেঞ্জারে নক করেন ভাইজান, আমি দিয়ে দিব। দি ইন্টারেস্ট দেওয়া আছে 6% PA। দি ট্রানজাকশন কস্ট ফর ইচ টাইম ইজ টাকা 50। এই তথ্যগুলো আমাদের ম্যাথে দেয়া আছে। ম্যাথের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় বলছে রিকোয়ারমেন্টে রেট রিটার্ন পয়েন্ট জেড বের করে দেখাও, অথবা বলবে যে, সেটাই তো বললাম তারিন, যে এখন লেকচার শিটে ধরেন আপনি এখন লেকচার শিটে খোঁজাখুঁজি শুরু করেছেন, তাহলে আমি যে কথাগুলো বলছি এই কথা তো আপনি বুঝতে পারবেন না। আপনি বইয়ের পৃষ্ঠা উল্টাবেন, পৃষ্ঠা উল্টাবেন, পৃষ্ঠা উল্টাবেন, পৃষ্ঠা উল্টাবেন, আর একটা বই খুঁজবেন, আর একটা বই খুঁজবেন, আমি যা বলছি এসব মাথার উপর দিয়ে যাবে। তাহলে এতটা হতাশা হওয়া যাবে না, ক্লাসে আসতে হবে, মনোযোগ দিয়ে একটা ক্লাস দেখাচ্ছি, ম্যাথ দেখাচ্ছি, প্রশ্ন তো এখানে আছে, তাহলে আর বই কেন খুঁজতে যাব? ম্যাথটা আমি করব, ক্লাসটা শেষ হবে, আচ্ছা ভাইয়া তো ম্যাথ শেখালো, দেখি তো এই ম্যাথ আমার বইয়ের কোথায় আছে, আমি এই টাইপের ম্যাথ গুলো প্র্যাকটিস করতে পারি কিনা, তারপরে যে আমি বই থেকে খুঁজবো। এখন ক্লাসে এসে যদি আমরা বই খোঁজাখুঁজি শুরু করি তাহলে তো শুধু বইয়ের পেজই উল্টায় যাব, না খেয়াল থাকবে বোর্ডে, না খেয়াল থাকবে আমার কথায়। দেখেন আমি এখানে 3টা শব্দ ইউজ করেছি, এইখানে 3 রকম ভাবে ম্যাথ থাকতে পারে। বইয়ে কিন্তু এক এক বই এক এক রকম পাবেন। যদি মনোযোগ হারাই ফেলেন, একটাই শুধু আপনি পাবেন, 3টা আর ধরতে পারবেন না। একটা হচ্ছে রিটার্ন পয়েন্ট, একটা হলো জেড পয়েন্ট, একটা হলো জেড রিটার্ন। 3 নামে থাকবে এটা। যদি আপনি মনোযোগ হারান তাহলে যেকোনো একটা ভুলে যাবেন। দয়া করে মনোযোগ আমরা হারাবো না, ঠিক আছে? অথবা ক্লাসের শুরুতে আমরা পিডিএফ এর পাশে লিখে রাখবো এটা বইয়ের এত পেজ, এটা এত পেজ, এটা এত পেজ, এটা এত পেজ। কারণ আমার সাথে আপনার বই কখনোই মিলবে না, কারণ আমি মূল বই থেকে করাই, আর আমি একটা বই কখনো ফলো করি না, ভিন্ন ভিন্ন বই থেকে করাই। বাট এটা তো আমি এই ম্যাথগুলো আপনার বইয়ে আছে, যেমন লেকচার শিটের 10 নম্বরের সাথে এটা মিল আছে। যদি বলেন এতে ব্যতিক্রমের, এই যে ম্যাথটা হুবহু আমি বলে দিচ্ছি এটা কোথায় পাবেন। এই ম্যাথটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 2017 সাল 4th ইয়ারে এসেছে। তো অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 2017 সালের 4th ইয়ারে পাবেন। হ্যাঁ, ওই যে আমি শুরুতেই বলেছি লেকচার শিটের 10 নম্বরের সাথে মিল আছে, আমি শুরুতেই 2-3 বার বলেছি এটা লেকচার শিটের 10 নম্বরের সাথে মিল আছে। যাই হোক, আমি অনেক বেশি কথা বলে ফেলছি, চলেন ম্যাথে চলে যাই। তো ম্যাথে এই তথ্যগুলো আমাদেরকে দেয়া আছে। ম্যাথে বলা হয়েছে রিটার্ন পয়েন্ট অথবা জেড পয়েন্ট অথবা জেড রিটার্ন বের করে দেখাও। এই রিটার্ন পয়েন্ট, জেড পয়েন্ট অথবা জেড রিটার্ন যেটাই বলবে না কেন, এর একটা সূত্র আছে। এই সূত্রটা হচ্ছে জেড রিটার্ন সমান সমান, একটু মনোযোগ দিয়ে দেখবেন, এটা ক্যালকুলেশন একটু ভিন্ন টাইপের, না দেখলে পারবেন না আপনি। 3 গুণিত বি গুণিত স্ট্যান্ডার্ড ডিভিয়েশন স্কয়ার ভাগ আই ভাগ 4i, এটা হচ্ছে আমাদের সূত্র। কিসের সূত্র? জেড রিটার্ন বের করার সূত্র, ঠিক আছে? এখন আমাদের ম্যাথে কি কি মান দেয়া আছে সেটা একটু দেখতে হবে। আমরা একটু আগে শিখেছি বি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে
ট্রানজেকশন কস্টকে। তাহলে বি মানে ট্রানজেকশন কস্ট আমাদের ম্যাথে দেয়া আছে 50 টাকা। তারপরে আমাদের ম্যাথে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মানটা জানতে হবে। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আমাদের ম্যাথে দেয়া আছে, এখানে কোথায় যেন, এই যে দি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 10,000। তারপরে আমাদের আয়ের মান জানতে হবে। আয় মানে ইন্টারেস্ট, বাট এই ম্যাথগুলোতে ডেইলি ইন্টারেস্ট দিয়ে ম্যাথ করানো হয়। আমার কথাটি একটু আরেকবার মনোযোগ দিয়ে, এই ম্যাথগুলো করতে হয় ডেইলি ইন্টারেস্ট দিয়ে, অর্থাৎ প্রতিদিনের ইন্টারেস্ট দিয়ে। কিন্তু যদি কোনো ম্যাথে পিএ অথবা পার অ্যানাম কথাটি উল্লেখ থাকে, তাহলে সেই ইন্টারেস্টটা হলো বাৎসরিক ইন্টারেস্ট। এই বাৎসরিক ইন্টারেস্টকে 360 দিয়ে ভাগ করে ডেইলিতে রূপান্তর করে নিতে হবে। তো এখানে আমাদের ইন্টারেস্ট দেয়া আছে 6%, এটাকে ডেইলিতে রূপান্তর করতে হবে 360 দিয়ে ভাগ করে। ভাগ করলে হয় 0.00017। আমার কথাটি আর একবার, যদি আমাদের ম্যাথে বলতো যে ডেইলি ইন্টারেস্ট, তাহলে সেটার আর কোনো ক্যালকুলেশন করা লাগতো না, সরাসরি আমরা ম্যাথ করে দিতাম। কিন্তু যদি আমাদের কোনো ম্যাথে বলে ইন্টারেস্ট পিএ, যেমন এখানে পিএ লেখা আছে, পার অ্যানাম, ইয়ারলি, মানে যদি বাৎসরিক কথাটি কোনোভাবে আপনাকে বোঝানোর চেষ্টা করে ম্যাথে, তখন সেই ইন্টারেস্টকে আপনি 360 দিয়ে ভাগ করে ডেইলিতে রূপান্তর করে নেবেন। ঠিক আছে? তো আমরা যে 6% দেওয়া ছিল বাৎসরিক, 360 দিয়ে ভাগ করলাম, করে ডেইলিতে রূপান্তর করে নিলাম। এখন মানগুলো আমরা বসানোর চেষ্টা করব। বির মান 50, মানে ট্রানজেকশন 50। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন লিখলাম সূত্রের 4, আয়ের মান 17। একবারে করবেন এই ম্যাথ ক্যালকুলেশন? ভেঙে ভেঙে শিখবেন না একবারে শিখবেন বলেন? একবারে শেখাই দিব? বড় হয়েছেন তো, শেখালে মনে হয় পারবেন। একবারে শেখাই দিচ্ছি, হ্যাঁ? প্রথমে ক্যালকুলেটরে প্রেস করেন, একটা ব্র্যাকেট দেন, দিয়ে 3 গুণিত 50 গুণিত এই যে 10,000 স্কোয়ার 2, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেন। দেওয়ার পরে যে, আমি ক্যালকুলেটরের সাথে সাথে দেখাই, ভেঙে ভেঙে করবেন। দেওয়ার পরে যে এবার প্রেস করেন ভাগ, ভাগ 4 গুণিত 0.0007, তারপরে একটা সমান সমান প্রেস করেন। সমান সমান প্রেস করার পরে যে এবার 3 প্রেস করবেন। 3 কেন? কারণ এখানে 3 আছে। তারপরে শিফট, শিফট প্রেস করলে এই রুটটা চলে আসবে। এরপরে অ্যান্সার প্রেস করেন, তারপরে সমান সমান প্রেস করেন। যারা বুঝতে পেরেছেন তারা একবারে হয়ে যাবে। আমি আরো 2-3 বার দেখাচ্ছি। আমি এবার ক্যালকুলেটরে দেখাই বিষয়টা। আমার ক্যালকুলেটর কোথায় রাখলাম যেন? 1 মিনিট ভাই, আমি ক্যালকুলেটরটা নিয়ে নিই।
দেখেন প্রথমে একটা ব্র্যাকেট দিয়ে নিচ্ছি, 3 গুণিত 50 গুণিত 10,000, এইটা চাপলে স্কোয়ার হয়, এই যে এইটা স্কোয়ার, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। দেওয়ার পরে এবার ভাগ করব, একটা ফার্স্ট ব্র্যাকেট দিব আবার, 4 গুণিত 0.00017, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, দিয়ে সমান সমান এই উত্তর আসবে। আচ্ছা, যে উত্তর আসবে এটাকে এইভাবে রেখে 3, তারপরে শিফট প্রেস করার পরে ওহো, আমার ক্যালকুলেটর মুড পরিবর্তন হয়ে গেছে। দাঁড়ান, এটার অ্যান্সার আসবে 28.45। 3 আর 50টাকে যদি আমরা গুণ করি, 3 গুণিত 50, তাহলে আসে 150। 10,000কে যদি আমরা স্কোয়ার করি, 10,000কে স্কোয়ার যদি করি, 10,000, তাহলে আসে আমাদের এটা ভাগ 4-এর সাথে এটাকে গুণ করব, 4 গুণিত 0.000, 3টে 017, গুণ করলে আমাদের অ্যান্সার আসে, শিফট ইএনজি শিফট ইএনজি, অ্যান্সার আসে 0.00068। 10,000-এর সাথে 150কে গুণ করব, 150 গুণিত 10,000 না, সরি, 100 কোটি নাকি, 100, তারপরে আবারও 3টে 0, তারপরে আবারও 3টা 0, মান আসে 0.001234567, 1234567। 68 ভাগ 0.00068 ইজ ইকুয়াল টু 3 শিফট অ্যান্সার। একটা মিনিট, 0.24567, 1234567, 15 ভাগ 0.00068 ইজ ইকুয়াল টু শিফট ইএনজি, তারপরে 3 শিফট স্কোয়ার অ্যান্সার ইজ ইকুয়াল টু, আমারই তো অ্যান্সার মিলাতে পারি না ভাই, তা আপনাদের আর কি বলবো। দাঁড়ান, ওয়েট করেন, আমি নিজে একবার ট্রাই করি আগে, হাস্যকর বিষয়। আচ্ছা, আমি তো একবারে ট্রাই করি, হ্যাঁ। ফার্স্ট ব্র্যাকেট 3 গুণিত, ফার্স্ট ব্র্যাকেট 150 গুণিত 10,000 রুট, ব্র্যাকেট ক্লোজ করলাম, তারপরে ভাগ, নিচে আসে 0.00068 সমান সমান দিলাম, দেওয়ার পরে 3 শিফট
স্কোয়ার অ্যান্সার ইজ ইকুয়াল টু রাইট। ঠিক আছে, এখন আমার আচ্ছা দাঁড়ান আমি একবারে করে দিচ্ছি। অ্যান্সারটাকে বসাই দিই। অ্যান্সার আসে 28,045। 28,045, হ্যাঁ, এটা আসে অ্যান্সার। এবার আমি এটার মান মানে করে দিচ্ছি। তাহলে পরে প্রেস করব 3 শিফট। এখানে ছোট্ট একটা মিস হয়েছে বলে পাচ্ছিলাম না। স্কোয়ার অ্যান্সার সমান সমান, এবার দেখেন মান চলে আসবে 150 গুণিত স্কোয়ার ভাগ 0.0068, তারপর সমান সমান। ওকে, এবার দেখেন আরেকবার, সেটা হচ্ছে 150 ফার্স্ট ব্র্যাকেট 150 গুণিত 10,000 স্কোয়ার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ভাগ 0.00068 সমান সমান দিলাম। যে উত্তর বের হবে এই উত্তরটাকে এভাবে রেখেই 3 শিফট স্কোয়ার অ্যান্সার দিয়ে সমান সমান, দেখেন উত্তর চলে আসছে 28,045। এই যে 28,045। তাহলে আমি আরো একবার বলি। প্রথমে 3 আর 50 গুণ করব 150, এটাকে একবার স্কোয়ার করে দিয়েন। 4 আর এটাকে গুণ করলে এটা হয়। সায়েন্টিফিক ক্যালকুলেটর নেব। প্রথমে একটা ফার্স্ট ব্র্যাকেট 150 গুণিত এই 10,000 স্কোয়ার, এই যে স্কোয়ার আছে না, তাহলে স্কোয়ার দিব, দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তারপরে এই যে ভাগ আছে তাই ভাগ দেওয়ার পরে এটা 0.00068 দিয়ে সমান সমান প্রেস করব। প্রেস করলে আমাদের অ্যান্সার চলে আসবে। অ্যান্সার আসার পরে যে এবার আমরা অ্যান্সারটাকে ওইভাবেই রেখে দিব, দিয়ে প্রেস করব 3 মানে যাতে রুটের উপরে 3 নিয়ে আসবো। তারপরে শিফট দিয়ে যেই স্কোয়ার প্রেস করব, মানে এই যে উল্টা ভি চিহ্নটা, তখন এই রুট চলে আসবে। তারপরে অ্যান্সার প্রেস করলে এই অ্যান্সারটা নিচে নেমে আসবে, সমান সমান প্রেস করলে উত্তর চলে আসবে। দেখেন তো বের করতে পারেন কিনা এবার। ইলিয়াস আহমেদ ভাই বলছে ঠিক আছে না, ওকে ভাইয়া। লিজা আপু, সবাই ডান। তারিন আপু, ডান। তারিন আপু রাগ করলেন নাকি, আছেন ক্লাসে? হুম, 0.06, 0.06 ভাগ 360। না ভাইয়া, ভুল হয়নি। না না, এটা ঠিক আছে তানভীর ভাই। 0.06 ভাগ 360 দেওয়ার পরে দেখেন -3 আসছে, তখন শিফট ইএনজি প্রেস করলে 0.00016 এমন আসবে। তো সবগুলো 6 না নিয়ে 7 নিয়ে নিয়েছি। এখন বুঝতে পেরেছি তারিন আপু? ইন্টারেস্টের মান ঠিক হয়েছে, দেখেন আমি ঠিক করে দিচ্ছি, দেখেন ইন্টারেস্ট দেখা যাচ্ছে ক্যালকুলেটর, 0.06 ভাগ 360 ইকুয়াল টু দিলাম। দেওয়ার পর এই যে উপরে দেখেন -0.4 আসছে না, তখন শিফট ইএনজি
0.001666 অনেকগুলো 6 আসছে বলে একের পরে 6 না দিয়ে 7 নিয়ে নিয়েছি। এই জন্য এখানে যেহেতু অনেকগুলো 16 তাই 17 নিয়ে নিয়েছি। ওকে, আর এই ক্যালকুলেশনটা তাহলে এইখানটা একটু ফলো করেন। প্রথমে ফার্স্ট ব্র্যাকেট 150 গুণিত তারপরে 10,000-কে স্কোয়ার করেন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ভাগ চাপেন, তারপরে ভাগের পরে এই চিহ্ন সমান সমান চাপবেন, তারপরে যে আবার সমান সমান চাপার পরে 3 শিফট স্কোয়ার অ্যান্সার সমান সমান দিলে এটা চলে আসবে। বুঝতে পেরেছি? ওকে তারিন আপু, থ্যাংক ইউ। চলেন নেক্সটে যাই এবার, তাহলে এটা মুছে ফেললাম। নেক্সট আমাদেরকে বলা হয়েছে যে টার্গেট ব্যালেন্স। টার্গেট ব্যালেন্সের সূত্রটা খুবই সহজ। টার্গেট ব্যালেন্স হচ্ছে জেড রিটার্ন যোগ এল। জেড রিটার্ন যোগ এল, এটা হচ্ছে টার্গেট ব্যালেন্সের সূত্র। জেড রিটার্নের মান আমরা একটু আগে ক্যালকুলেশন করে বের করলাম, 28,045, 28,045। আর এল, এল এর মান হচ্ছে এই যে দি মিনিমাম ক্যাশ ব্যালেন্স ইজ টু মেইনটেইন 1,25,000। এই যে মিনিমাম ক্যাশ ব্যালেন্সকে এল দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। ওয়ার্কিং ক্যাপিটালের আজকে শেষ ক্লাস আপু। তো এটা হলো আমাদের এল এর মান, তাহলে এখানে এল হচ্ছে 1,25,000। আচ্ছা, আমাদের পিডিএফ এর তাহলে শেষের যে ম্যাথগুলো, এগুলো আপনারা নিজেরা ক্যালকুলেশন করবেন। কোথাও সমস্যা হলে আমাকে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে জানাবেন। পিডিএফ এর শেষের হচ্ছে 9 নাম্বার, 10, 11 আর 12, এগুলো আপনারা নিজেরা ক্যালকুলেশন করবেন। কোথাও সমস্যা হলে আমাকে জানাবেন। তো এটা যোগ করলে আসে 1,53,045। 3 নম্বর, আপার লিমিট। আপার লিমিট হচ্ছে 3 গুণিত জেড রিটার্ন। জেড রিটার্নের মান 28,45। 3 সাথে জেড রিটার্ন গুণ করলে হয় 84,135। এরপরে 4 নম্বর, এভারেজ ব্যালেন্স। তার মাঝে একটা ছোট কথা আছে, এই যে টার্গেট ব্যালেন্সকে সি দ্বারা প্রকাশ করা হয়, তার মানে আবার শেষেরটা মিলবে না। এভারেজ ব্যালেন্সকে এ বি দ্বারা প্রকাশ করা হয়। ওয়ার্কিং ক্যাপিটাল বোরিং। এভারেজ ব্যালেন্স এটাকে এ বি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। না বোরিং না, সহজ কিন্তু। 4C মাইনাস এল ভাগ 3 ভাগ। সি হচ্ছে এই যে টার্গেট ব্যালেন্সকে সি দ্বারা প্রকাশ করা হয়। টার্গেট ব্যালেন্সের উত্তর 045। এল এর মান আমাদের ম্যাথে আমরা একটু আগে পেয়েছি, এই যে এল এর মান ভাগ 3। নিচে কি দেখা যাচ্ছে? ক্যালকুলেশন করলে উত্তর আসবে
1,62,393। তাহলে রিটার্ন পয়েন্ট জেড আমরা তো ফার্স্টে ক্যালকুলেশন করেছি। টার্গেট ব্যালেন্স সি দ্বারা প্রকাশ করবেন, যার সূত্র হলো জেড রিটার্ন প্লাস এল। এল এর মানটা হচ্ছে এই যে মিনিমাম ক্যাশ ব্যালেন্স, এটা দেয়া থাকবে, এটা হলো এল এর মান। ক্যালকুলেশন করলে উত্তর বের হলো। তারপরে আপার লিমিট বের করার সূত্র হলো 3z। 3z মানে জেড রিটার্নের মান 1 নম্বর থেকে পেয়েছি। তারপরে হলো এভারেজ ব্যালেন্স। এভারেজ ব্যালেন্সকে এবি দ্বারা প্রকাশ করা হয়, যার সূত্র হলো 4c মাইনাস এল ভাগ 3। সির মানটা সির মান কোথায় একটা জিরো বেশি, সির মানটা এই যে এখান থেকে নিয়ে এসেছি আমরা। এল এর মান এই যে 1,25,000 ভাগ 3, ক্যালকুলেশন করলে 1,62,393। ওকে, তো এটাই ছিল আমাদের ম্যাথ। আর তাহলে আপনারা এই অধ্যায়ের বাকি ম্যাথগুলো নিজেরা প্র্যাকটিস করতে থাকবেন। কোথাও সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবেন। আমরা এই অধ্যায়ের উপরে শনিবার একটা এক্সাম নিতে চাই। আজকে হচ্ছে বুধবার, আপনারা বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, ইলমা এই তো পড়ে ফেললাম আপু। আমরা হচ্ছে 3 দিন সময় পাচ্ছেন আপনারা রিভিশনের জন্য। তাহলে 3 দিনে এই অধ্যায়ের সবগুলো নিয়ম, সবগুলো ম্যাথ যাদের মিস আছে সেই মিসিং ম্যাথগুলো দেখে নেবেন। নিয়ে ইনশাল্লাহ শনিবার আপনারা এই অধ্যায়ের উপরে একটা এক্সাম দিবেন। পারবেন তো? থ্যাংক ইউ তারিন আপু, রাগ করলে চকলেট পাঠাই দিতাম। ওকে লিজা আপু। ইলমা আপু বলেন বলেন। ইনশাল্লাহ। ওকে সুবর্ণা, আমার ভাইগুলা কই? ইনশাল্লাহ সালেহা। ভাইগুলা কি ঘুমাই গেছে? ওকে মিতু আপু। এল এর মান হচ্ছে মিনিমাম ক্যাশ ব্যালেন্স থেকে, হ্যাঁ ঠিক আছে। লিমা আসলাম। ছেলেরা একটাও কমেন্ট করছে না, সবাই মনে হয় ঘুমাই গেছে। এখন আর রাগ করলে হবে না, রাগ শেষ। কি বলেন তানভীর ভাই, পাননি এখনো? ফিনান্স ডিপার্টমেন্টের 16 আর 18 ম্যাথটা এসেছে, ওইগুলো আচ্ছা ঠিক আছে। ইলমা আপু আপনি 16 এবং 18 ম্যাথটা একটু কষ্ট করে আমাকে মেসেঞ্জারে ছবি দেন। ওইটা প্রয়োজনে আমি আপনাকে বুঝাই দিব। আর যদি মনে হয় ওটা বোর্ডে এসে বোঝাতে হবে তাহলে পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ বুঝাই দিব। বেশিরভাগ আপুরাই থাকে। ভাইয়ারা ঘুমাই গেছে, হ্যাঁ ঠিক আছে। না এখন তো আর রাগ করলে হবে না, আমি বুঝে ফেলাইছি আপনাদের কারো রাগ নাই। ঠিক আমার মতো, আমি কিন্তু কখনো কারোর উপরে রাগ করি না। ঠিক আছে তানভীর ভাই। চকলেট পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ইলমা আপু আমাকে তাহলে জানিয়েন। এই যে শাকিল আছে, শাকিল হোসেন সোহাগ, কিন্তু সোহাগ ভাই কোনো কথা বলছে না ভয়ে।